নমস্কার, আমি অনন্যা চলে এসেছি শরৎচন্দ্রের জীবনী নিয়ে অন্তিম পর্বে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি প্রকাশের পর দেশ জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। বিপ্লবীদের ঘরে পাওয়া যেত গীতা এবং পথের দাবি এই বই দুটি। এই বই নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পত্র বিনিময়ও হয়েছিল। তবে সেই পত্রে কি লেখা হয়েছিল তার সমস্ত কিছু তুলে ধরব আজ এই ভিডিওতে, এবং শেষ পর্বের সঙ্গে আরও জেনে নেব অন্যান্য জ্ঞানী গুণীরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সাহিত্যকে কিভাবে মূল্যায়ন করেছিলেন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনী বা কিভাবে কেটেছিল, কেমন কেটেছিল। তো চলুন আজ শুরু করা যাক। পথের দাবি এই বইটা প্রকাশের পর দেশ জুড়ে যখন ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল, সেই সময় স্বয়ং রবীন্দ্রনাথ তিনি নিজে পথের দাবি বইটি পড়েছিলেন এবং তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একটি পত্র বিনিময় করেছিলেন। তিনি সেই পত্রে কি লিখেছিলেন? তোমার পথের দাবি পড়া শেষ করেছি সবে মাত্র। বেশ উত্তেজক আমি। সেখানে লেখেন, ইংরেজদের শাসনের বিরুদ্ধে পাঠকের মনকে অপ্রসন্ন করে তোলা লেখকের কর্তব্য হিসেবে দোষের নাও হতে পারে, কারণ লেখক ইংরেজ রাজকে দেখে চুপ করে থাকতে পারেন না, কিন্তু চুপ করে না থাকায় যে বিপদ আছে এটুকু স্বীকার করাই যায়। এইটুকু ইংরেজরা ক্ষমা করবেন, জোর করাই যায়। তবে ইংরেজ রাজকে যে আমরা নিন্দা করব সেটাতে পৌরুষ নেই। আমি নানা দেশ ঘুরে এলাম, আমার যে অভিজ্ঞতা আছে তাতে দেখলাম একমাত্র ইংরেজ গভর্নর ছাড়া স্বদেশি কিংবা বিদেশি প্রচার বাক্যের বিরোধিতা আর কোনো গভর্নমেন্টের এতটা ধৈর্যের সঙ্গে সহ্য করবেন না। নিজের জোরে নয়, বরং এই পরম সহিষ্ণুতার জোরে যদি আমরা বিদেশি রাজত্ব সম্বন্ধে আচরণের সাহস দেখাতে যাই, তাহলে এটা পৌরুষের বিড়ম্বনা মাত্র। এই হেতু ইংরেজদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়, নিজের প্রতি নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চিঠির পরিবর্তে উত্তর দিয়েছিলেন নিজস্ব ভঙ্গিমায়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে বলেছিলেন, ইংরেজ রাজের প্রতি পাঠকের মন অপ্রসন্ন হয়ে ওঠে, উঠবারই কথা, কিন্তু এই যদি আমি অসত্য প্রচারের মধ্য দিয়ে করবার চেষ্টা করতাম, লেখক হিসেবে এতে আমার লজ্জা এবং অপরাধ দুই থাকতো, কিন্তু আমি তা করিনি। তা করলে পলিটিশিয়ানরা একটা সুযোগ নিত, কিন্তু বই হতো না। নানা কারণে বাংলা ভাষায় এই ধরনের বই কেউ লেখে না, শুধু আমি প্রথম লিখি এবং ছাপাই। এটা আমি সমস্ত ফলাফল জেনেই করেছিলাম। তবে সামান্য সামান্য অজুহাতে ভারতের সর্বত্রই যখন বিনা বিচারে অথবা বিচারের ভান করে কয়েদি নির্বাসন লেগেই আছে, তখন আমি যে অব্যাহতি পাব, অর্থাৎ ব্রিটিশ আমাকে ক্ষমা করবেন বা ক্ষমা করে চলবেন, এই দুরাশা আমার ছিল না, আজও নেই। তাদের হাতে সময় টানাটানি নেই এবং আগে পেছনের জন্য কিছুই যায় আসে না, এ আমি জানি এবং জানার হেতু আছে। কিন্তু এই বইখানা আমার একার লেখা, সুতরাং দায়িত্ব একার। তবে যা বলা উচিত মনে করি তা বলতে পেরেছি কিনা এটাই আসল কথা। নইলে ইংরেজ সরকারের ক্ষমতা, তার প্রতি আমার কোনো নির্মলতা ছিল না। আমার সমস্ত সাহিত্য এরকম, যা উচিত মনে করেছি তাই লিখে গেছি। আমি সত্যতা তুলে ধরেছি, আগামী দিনেও তুলে ধরব। আপনি লিখেছেন আমাদের দেশের রাজারা এবং প্রাচ্য রাজপ্রাচিত্যের অন্যান্য রাজশক্তির অস্তিত্ব নিয়ে, কারণ ইংরেজ গভর্নমেন্টের মতন সহিষ্ণুতা নেই, তাই এ কথা অস্বীকার করার অভিজ্ঞতা আমার নেই। কিন্তু এই আমার প্রশ্নই নয়। আমার প্রশ্ন, ইংরেজ রাজশক্তি যদি এই বই বাজেয়াপ্ত করার জাস্টিফিকেশন থাকে, তাহলে পরাধীন ভারতবাসীর পক্ষে প্রোটেস্ট করার জাস্টিফিকেশনও তেমন রয়েছে। এটি তিনি রবীন্দ্রনাথকে জানান, অথচ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য প্রতিভার পরিচয় পান ভারতী পত্রিকার বড়দিদি গল্পের মাধ্যমে। বড়দিদি গল্পটি শরৎচন্দ্র নিজের নাম উজ্জ্ব রেখে প্রকাশ করেন, ফলে সেই সময় গল্পটি রবীন্দ্রনাথের রচিত বলে বিবৃত হয়। তবে সেই সময় বঙ্গদর্শন পত্রিকায় শৈলেশ্বর মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গিয়ে তাকে বলেছিলেন যে, আপনি অমনভাবে গল্প ভারতীয় পত্রিকায় দিলেন আর আমাদের পত্রিকায় দিলেন না। তখন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে জানিয়েছিলেন যে ওই লেখা ওনার রচিত নয়, কিন্তু যে লেখক রচনা করেছেন তিনি নিঃসন্দেহে শক্তিশালী লেখক। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিভিন্ন চিন্তাশীল মানুষ
ওনার লেখা সম্বন্ধে নানান রকম মতামত দিয়েছেন। ওনার লেখা নিয়ে যেমন সমালোচনা হয়েছে, সেরকম ওনার লেখা উদ্বুদ্ধ করেছে নানা মানুষকে। যেমন আসাম, ওড়িশার অধিকাংশ লেখক শরৎচন্দ্রের লেখা একান্ত অনুরাগী ছিলেন। ওনার রচনা বহু অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়। মালায়ালাম কবি এবং গীতিকার ইরভিক্রু বলেছেন, মালায়ালাম সাহিত্যে যেমন বিখ্যাত মালায়ালাম লেখকের নাম এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম একই পংক্তিতে রাখা হয়। ভিএস খন্দকার, জিটি মাধবগারকারের মতন বিশিষ্ট লেখকরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাকে ভীষণ ভালো প্রশংসা করেছেন এবং স্বীকার করেছেন তার সৃষ্টি ভারতীয় সংস্কৃতিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। অ্যান্ডারসন নামে একজন রিপোর্টার এবং লেখক ওনার সম্বন্ধে লেখেন। 11ই জুলাই 1918 সালে টাইমস লিটারেরি সাপ্লিমেন্ট এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি শিরোনামে বলা হয়, একটি নতুন বাঙালি লেখক নারী এবং শিশুদের পরিস্থিতি এবং ভাবনা চিন্তার সম্বন্ধে তার জ্ঞান এবং ভাষা ব্যবহারে তার দক্ষতা চাপা অক্ষরে গভীরভাবে ফুটিয়ে তুলেছে, তা সত্যি অপূর্ব। সেখানে আরও লেখা হয়, শরৎচন্দ্রের সাহিত্য প্রতিভা ভারতবর্ষের মধ্যে খুবই বিরল। শরৎচন্দ্রের শিল্প প্রতিভা সামাজিক কুসংস্কার এবং রাজনৈতিক অরাজকতা দ্বারা একেবারেই প্রভাবিত নয়। তবে সমস্ত রচনাকে ইংরাজি দ্বারা অনুবাদ করার ব্যাপারে অ্যান্ডারসন ইতস্তত করেছিলেন। তিনি মনে করতেন যেসব ইংরাজি পাঠক ওনার লেখাকে বা বাংলা সাহিত্যকে কখনো পড়ে দেখেনি, তাদের পক্ষে যথার্থ বাংলা থেকে ইংরাজি অনুবাদ করে গ্রহণযোগ্য নাও হতে পারে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, আপনি সেটা জানলে অবাক হবেন, এত আলোচিত হয়েও বাংলার সাহিত্য ইতিহাসে ওনার রচনা সবথেকে বেশি অনুবাদ হয়েছে এবং এক বিশেষ সংখ্যক মানুষের কাছে তার লেখা পৌঁছেও গেছে। তাকে বহু সমালোচনা করেও ওনার সাহিত্য রচনা আজকের দিনে দাঁড়িয়েও বাংলার সাহিত্য ইতিহাসে এক অমূল্য সম্পদ। তবে এই মহান মানুষটির শেষ জীবন কিভাবে কেটেছিল এবং কোথায় তিনি থাকতেন, চলুন এবার সেই তথ্য জেনে নেওয়া যাক। শেষ জীবনে তিনি বাস করতেন হাওড়া জেলার পরিদ্রস গ্রামের একটি মাটির বাড়িতে। এই বাড়িটির অবস্থান ছিল দেউলটি স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, রূপনারায়ণ নদীর তীরে এক মনোরম পরিবেশে, অর্থাৎ একজন লেখকের জন্য অনুকূল পরিবেশ যাকে বলাই যেতে পারে। বাড়িতে 2টি পুকুর এবং ডালিম পেয়ারা গাছের ঘেরা বাগান দ্বারা পরিবৃত। 1978 খ্রিস্টাব্দে বন্যায় গ্রামের বেশিরভাগ বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে ওনার বাড়িটি রূপনারায়ণের কুলে থেকেও রক্ষা পেয়ে গিয়েছিল। বাড়িটির সামান্য কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও অন্যান্য মাটির বাড়ির মতন পুড়ে যায়নি। পরবর্তীকালে অবশ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিবপুরে থাকতেন। শিবপুরের নেতাইতলা বাজার থেকে চ্যাটার্জি হাট পর্যন্ত রাস্তা ওনার নামেই নামাঙ্কিত। 1937 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাওয়া বদলের জন্য দেওঘরে 3-4 মাস কাটিয়ে কলকাতায় ফিরলেন। এই সময় উনি দেওঘরের স্মৃতি নামে একটি গল্প লেখেন, যা পাঠক মহলে খুবই জনপ্রিয়। দেওঘর থেকে কলকাতায় ফিরলে আবার অসুস্থ হয়েও পড়লেন। এরপর ওনার যকৃৎ ক্যান্সার ধরা পড়ল এবং তার অসুখ যকৃৎ থেকে পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেই সময় বিধানচন্দ্র রায় তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন। পরে রোগ আরও বাড়লে অস্ত্রোপচার করার জন্য একটি নির্দেশ দেন ডাক্তার বিধানচন্দ্র রায়। চিকিৎসার জন্য প্রথমে উনি ভর্তি হন দক্ষিণ কলকাতার সাবাবান হসপিটাল রোডের একটি ইউরোপীয় নার্সিং হোমে। পরবর্তীতে তাকে ভর্তি করা হয় 4 নম্বর ভিক্টোরিয়া টেরাসে অবস্থিত পার্ক নার্সিং হোমে। 12ই জানুয়ারি 1938 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেহে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন বিখ্যাত চিকিৎসক পুলিত মোহন বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিন আর শেষ রক্ষা সম্ভব হয়নি। 4 দিন পর অর্থাৎ 16ই জানুয়ারি সকাল 10টায় উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছিল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবন নিয়ে কিছু অজানা কথা বা অজানা তথ্য। এটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নতুনরা যারা অবশ্যই সঙ্গে থাকবেন আশা করছি। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।